কক্সবাজারে পেকুয়ার আতঙ্ক বন কর্মকর্তা হাবিবুল। পাহাড়ের মাটি ও বালুর সঙ্গে দেদারসে চলছে গাছ বিক্রি, বাধা দিলেই মামলার হুমকি। 1.5 লাখ ইভিএমের 1 লাখই অকেজো, ফের নতুন ইভিএম কেনার তোড়জোড়। প্রকল্প নবায়ন না হলে বিপাকে পড়বেন কর্মকর্তা কর্মচারী, বলছে কমিশন। অবৈধভাবে 3 কোটি টাকার সম্পদ অর্জন ও 8 কোটি টাকার সম্পদের তথ্য গোপন। শামসুদ দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র। বাংলাদেশ ভারত সম্পর্ক অন্যদের জন্য মডেল, সফররত ভারতের নৌবাহিনী প্রধানকে বললেন প্রধানমন্ত্রী। এবং 11 দিন পর নিজ বাসায় খালেদা জিয়া। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিদেশে চিকিৎসার সুযোগ বঞ্চিত, অভিযোগ বিএনপি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবারে বিস্তারিত। এ যেন রক্ষকই ভক্ষক। সরকার যখন বন রক্ষায় বদ্ধপরিকর, ঠিক সেই মুহূর্তে বনের কিছু অসাধু কর্মকর্তা উজাড় করছে বনভূমি। এমনই এক দুর্ধর্ষ কর্মকর্তা হাবিবুল। কক্সবাজারের পেকুয়া উপজেলার নতুন আতঙ্ক। রাত গভীর হলেই সারি সারি ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকায় চলে যায় বনের গাছ, আর পাহাড় কেটে মাটি ও বালুও বিক্রি হচ্ছে তার নেতৃত্বে। এসব কাজে বাধা দিলেই গ্রামের সাধারণ মানুষকে মামলা দিয়ে হয়রানি করে খোদ বন কর্মকর্তা নিজেই। কক্সবাজার থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। কক্সবাজারের পেকুয়া থেকে 50 কিলোমিটার দূরের দুর্গম বারবাকিয়া। ছোট বড় অসংখ্য পাহাড় আর গহীন ঘন জঙ্গলে ঘেরা 15,000 একর জায়গা নিয়ে এই বনভূমি, যেখানে রয়েছে বন বিভাগের টইটং, বারবাকিয়া ও পহরচাঁদা নামে 3টি বিট। এই বনাঞ্চলের দেখভালের দায়িত্বে যিনি, তিনি হয়ে উঠেছেন বন খেকো। বারবাকিয়ার এই রেঞ্জ প্রধানের নাম হাবিবুল হক। তার ভয়ে তটস্থ স্থানীয় বাসিন্দারা। বনের বড় বড় গাছ আর পাহাড়ের বালু এবং মাটি রাতের আধারে দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়ার সিন্ডিকেটের প্রধান হাবিবুল। তার নেতৃত্বেই গভীর রাতে চলে এই অপকর্ম। কাজে বাধা দিলেই পাহাড়ে বসবাস করা বাসিন্দাদের উপর নেমে আসে মামলার খড়গ। বালু তার গাড়ি 500 টাকা 1000 টাকা তারা লয়, ইয়ার বাদ আগে তুলিবার আগে দিতে তারা টাকা হাই ফেলায়। শুধু তাই নয়, রেঞ্জ কর্মকর্তার নির্দেশে কাঠের এবং বালু ট্রাক থেকে তোলা হয় চাঁদা। গাড়ি বেঁধে 1000 থেকে 5000 টাকা করে চাঁদা তোলা হয়। সবগুলো গাছ কাটিয়ে নিয়ে গেছে। এরা আমরা মনে করছি এরা যদি এগুলো সুযোগ সুবিধা না দেয়, এগুলো গাড়ি নিয়ে এখানে পাহাড়ের ভিতর গাড়ি নিয়ে কিরকম করে ঢুকবে। গাছের গাড়ি কাছে চলে, গাড়ি কার অসুবিধা নাই, এইটা ছাড়ে দাও। 1000 টাকা নে, 5000 টাকা নে, 2000 টাকা নে। হাবিবুলের ইশারাতেই পাহাড়ের বালু ও মাটি বিক্রি হচ্ছে দেদারসে। তার নির্দেশেই পাহাড় থেকে 4 লাখ ঘনফুট বালু উত্তোলন করেন স্থানীয় বালু ব্যবসায়ী জাকির হোসেন। হাবিবুর সাহেব লাইলে আর যতক্ষণ বিক্রম কথা আছে ফরেস্টার ইতারা লাগ মাইনাস করিয়ে কি করে। দফায় দফায় ঘুষ দিয়েও বড় কর্তার মন গলাতে পারেননি এ ব্যবসায়ী। উল্টো নতুন করে 20 লাখ টাকা ঘুষ পরিশোধ না করায় আটকে দিয়েছেন বালু। আমার কাছ থেকে 20 লাখ টাকা চাইছে। আমি বলছি আমার কাছে এতগুলো টাকা নাই, 20 লাখ টাকা নফানোর হারামের লেঞ্জার আর বাল নিতে হবে। হাবিবুলের কুকৃতির এখানে শেষ নয়। পাহাড়ে ঘর তুলতেও বন কর্মকর্তাকে 5 থেকে সর্বোচ্চ 2.5 লাখ টাকা করে মাসোয়ারা গুনতে হয় স্থানীয়দের। চাঁদা না পেলেই নিরীহ মানুষদের ধরে ধরে মামলা ঠুকে দেন হাবিবুল। একটা যদি টিউবওয়েল বসাই এখানেও টাকা লাখ 1.5 লাখ টাকা হলে লেখা নিল করবেনকে যতবার আসে ততবার টাকা খুঁজে না হলে করতে দেয় না। বন দেখাশোনা ও পরিচর্যায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়োজিত থাকলেও জোরপূর্বক বিনা পারিশ্রমিকে এই কাজে বাধ্য করা হয় স্থানীয় বাসিন্দাদের। একদিন বেতন ছাড়া বিয়ার হিসাবে বেতন হবে। আর ব্যাকিং করায় ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের সিংহভাগের বিরুদ্ধেই মামলা দিয়ে রেখেছেন হাবিবুল। মিথ্যা মামলা তো অনেক দেয়, গাছ খায় খুদনে মামলা না দেয় না, হাজারের মামলা দেয়। অভিযোগের পাহাড় নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের মুখোমুখি দেশ টিভি। সাফ জবাব, এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অবশ্যই ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের মিথ্যা হয়রানি করার জন্য এগুলো করা হচ্ছে। চাকুরির বিধিমালা ভঙ্গ করে বন কর্মকর্তার এমন অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বন ও পরিবেশ মন্ত্রীর। আমরা কাউকে ছাড় দেব না,
এবং তবে সেটা তদন্ত সাপেক্ষে। কেউ অভিযোগ করলেই যে আমরা ব্যবস্থা নিব তেমন না, তবে আমরা অভিযোগ যদি তদন্ত করে আমরা সেই ধরনের কোনো তথ্য পাই অবশ্যই আমরা ব্যবস্থা নেব, এখানে কোনো ছাড় নাই। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। ভোট গ্রহণের জন্য কেনা 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর 1,10,000ই অকেজো, বাকি 40,000ও অকেজো হওয়ার পথে। এরই মধ্যে সব ইভিএম মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে কমিশন বলছে ইভিএম প্রকল্প নবায়ন না হলে বিপাকে পড়বেন কর্মকর্তা কর্মচারী। নূপুর মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, যার প্রতিটি বাবদ খরচ হয় 2,35,000 টাকা। এগুলোর স্থায়িত্ব কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় বিকল 1 লাখেরও বেশি ইভিএম। বাকি 40,000 সচল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবেই নষ্ট হতে বসেছে ভোটিং মেশিনগুলো। চলতি বছরের জুনে শেষ হয় ইভিএম প্রকল্পের মেয়াদ। তবে মেয়াদের শেষ দিকে এসে নির্বাচন কমিশন প্রকল্পের মেয়াদ আরও 1 বছর বাড়ানোর প্রস্তাব পাঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ে। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড়ের আবেদনও করা হয়। এই মুহূর্তে ইভিএমটা নেওয়ার মতো বর্তমান অবস্থায় নেই, তো সেই কারণেই আরও 1 বছর এটাকে এক্সটেন্ড করতে চাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা প্ল্যানিং কমিশনে আমাদের প্রস্তাবনা পাঠিয়েছি 1 বছর এক্সটেনশনের জন্য, নো কস্ট এক্সটেনশন। এখানে যেটা ছিল যে আমাদের প্রকল্পে যে অব্যয়িত অর্থ ছিল সেই অব্যয়িত অর্থ দিয়ে এই 1 বছর এক্সটেনশনটা চাওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ না বাড়লে নানা বিপত্তির কথা বলছেন প্রকল্প পরিচালক। এটা প্রকল্প তো মেয়াদ শেষ, তাহলে এখানে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমাদেরকে শেষ করতে হবে। টাকা স্যাংশন আমাদের তো দিতে হবে, কারণ আমাদের যত বেতন ভাতা এবং আনুষঙ্গিক যে অপারেশনাল কস্ট আছে সেটা তো প্রকল্পের মধ্যে থেকে ধরা। প্রকল্পের মেয়াদের শেষ দিনে প্রযুক্তিবিদদের সঙ্গে বৈঠকও করেছে নির্বাচন কমিশন। সংস্থাটির অতিরিক্ত সচিব জানান, সকলের মতামত পেলে ইভিএমের কারিগরি উন্নয়নে হাত দিবে ইসি। নির্বাচন কমিশন আশাবাদী যে এটা 1 বছর মেয়াদ, মানে নো কস্ট এক্সটেনশন যেটা আমরা বলি, যে আমাদের কোনো ব্যয় বৃদ্ধি ব্যতি রেখে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর জন্য আমরা অনুরোধ করে পরিকল্পনা কমিশনের চিঠি দিয়েছি এবং সেই আলোকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এবং ইভিএম প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হলে একে নির্বাচন কমিশনের আরও কিছু আছে যে নির্বাচনগুলো, বিশেষ করে স্থানীয় সরকারের সকল নির্বাচনগুলো, যে বাই ইলেকশন সেটা সবই ইভিএমে করা হবে। ইভিএম মেশিন নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় সংরক্ষণের নিয়ম থাকলেও স্টোর রুমে যাচ্ছে তাই ভাবে পড়ে থাকায় নষ্ট হয়েছে মেশিনগুলো। গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন 150 আসনে ইভিএমে ভোট করার আগ্রহ জানিয়ে নতুন করে 9,000 কোটি টাকার দ্বিতীয় প্রকল্পের প্রস্তাবনা দিলেও আর্থিক সংকটে ভেস্তে যায় প্রকল্পটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অবৈধভাবে টাকার পাহাড় গড়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা। এছাড়া প্রায় 8 কোটি টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি আছে তাদের নামে। দলিলে এসব জমির দাম 70 কোটি টাকা দেখানো হলেও আসলে এর বাজার দর প্রায় 500 কোটি টাকার বেশি। বিস্তারিত ফজলে আদিত্যের রিপোর্টে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি তার সম্পদ বিবরণীতে মোট 8 কোটি 48 লক্ষ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া অবৈধভাবে তিনি প্রায় 3 কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। মঙ্গলবার দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক আইন 2004-এর 26 ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি 109 ধারায় মামলা দায়ের করেছে দুদক। ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা খন্দকার, যিনি প্রাক্তন চেয়ারম্যান বিআইডব্লিউটি এবং পুলিশের প্রাক্তন অ্যাডিশনাল আইজি, এর বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জন সহ বিদেশে অর্থ পাচার করার অভিযোগটি প্রাথমিকভাবে প্রমাণিত হয় একটি মামলা দাখিল করা হয়। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান পদে থাকাকালীন সময়ে তার বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের আইনে সেই বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুদক সচিব। বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায়
দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। গত 18ই মার্চ আদালত তার এইসব সম্পত্তি জব্দ করার আদেশ দেন। পরদিন তিনি উচ্চ আদালতে আপিল করলে ওই আদেশ স্থগিত হয়ে যায়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান সহ তার 2 স্ত্রী 5 সন্তানের সম্পদের হিসাব দিতেও নোটিশ দিয়েছে সংস্থাটি। 21 কার্যদিবসের মধ্যে তাদের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব চেয়ে এই নোটিশ দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। আরও জানাচ্ছেন মহিউদ্দিন আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অনুসন্ধান শুরু করার পর তাকে 2 দফায় তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। সেখানে হাজির না হয়ে তিনি 2বারের সময় আবেদন করেন। এবার তার এবং স্ত্রী 2 কন্যার সম্পদের তথ্য চেয়ে নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন। আগামী 21 কার্যদিবসের মধ্যে বেনজির পরিবারকে স্থাবর অস্থাবর সম্পদের তথ্য দিতে বলা হয়েছে চিঠিতে। বেনজির আহমেদের নামে বেশ কিছু সম্পদ অর্জনের তথ্য আমাদের কাছে এসেছে। সেই জন্য জনাব বেনজির আহমেদ, তার স্ত্রী মিসেস জিশান মির্জা, তার জ্যেষ্ঠ কন্যা ফারহিন রিশতা বিনতে বেনজির এবং মেজ কন্যা তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে তাদের সম্পদগুলোর স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণী দাখিলের জন্য আমাদের কমিশন কর্তৃক একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। এদিকে ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের পরিবারের সম্পদের তথ্য জানতে চেয়েছে দুর্নীতি দমন কমিশন। তার 2 স্ত্রী তাদের সন্তানদের নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে সব ধরনের সম্পদের হিসাব দিতে হবে এই পরিবারকেও। ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, প্রথম পক্ষের সন্তান ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নামে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্পদ বিভাগের কর্মকর্তা মতিউরকে তলব করা হতে পারে বলে জানায় দুদক। এছাড়া এর মধ্যে বেনজির আহমেদের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে, সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয়ই করা হবে। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা। নিয়ম অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সেই সাথে আগামী 3 মাসের মধ্যে এই নির্দেশনার অগ্রগতি কি তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সরকার একাই দুর্নীতি রোধ করতে পারবে তা নয়, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার তাগিদ দেন হাইকোর্ট। সাবরিনা মজুমদারের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পাচ্ছে একের পর এক সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবর। শুরু হয়েছিল বেনজির আহমেদকে দিয়ে, এরপর একে একে বের হয়ে আসলো আজিজ, মতিউর, ফয়সা সহ আরো অনেকের দুর্নীতির তথ্য। এরই প্রেক্ষিতে সোমবার দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। মঙ্গলবার আদালতে এই রিটের শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবিন নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক। এই শুনানির এক পর্যায়ে আদালত বলেন, দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নের অন্তরায়, যে কোনো উপায়ে দুর্নীতি দমনে কাজ করতে হবে। কোর্ট বলেছে যে দুর্নীতি মুক্ত করার যে সংগ্রামটা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটি শুরু করেছিলেন সেটি আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে এই সংগ্রামটা কোর্ট এবং সাধারণ জনগণ এবং সরকারের অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে, পার্লামেন্ট সহ সবাইকে একসাথে এই সংগ্রামটা করতে হবে।
এ সময় আদালত আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের প্রতি বছর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেন এবং 3 মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করার নির্দেশও দেন আদালত। পত্রপত্রিকায় বেশ কিছু হাই অফিসিয়ালের বিষয়ে দুর্নীতির এবং প্রচুর পরিমাণের অর্থে অর্জনের বিষয়ে সংবাদ আসছে, যেটা দুদক তদন্ত করছে। সেই বিষয়ে আমাদের একজন সুপ্রিম কোর্টের আইনজীবী একটি রিট আবেদন করেছেন। উনি বিদেশি কিছু আইনের কথা বলেছেন। তো বিস্তারিত শুনে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং 3 মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন। কেন এটা কমপ্লাই করা হবে না? শুনানিতে দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার সঙ্গে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ফ্রিজিয়ান গরুর কথা বলে ব্রাহ্মা জাতের গরু আমদানি করে সাদিক এগ্রো। বিমানবন্দরে কাস্টমসের নথি যাচাই শেষে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে বেনজির ও মতিউরের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো রকম আইনি দুর্বলতা রাখতে চায় না তারা। এছাড়া 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্ত্রীসহ সাবেক অ্যাডিশনাল আইজিপি শামসুদ্দোহার বিরুদ্ধেও চার্জশিট দিয়েছে দুদক। বিস্তারিত নূপুর মাহমুদের প্রতিবেদনে। 2 মাস ধরেই সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের ফেরিস্তি টপ অব দ্য কান্ট্রি। নিত্য নতুন অবৈধ সম্পদের তথ্যে বিস্মিত সাধারণ মানুষ থেকে শুরু করে তার সহকর্মীরাও। দুদকের মধ্যে বেনজির ও তার পরিবারের নামে থাকা 250 একর জমি, 12টির মতো ফ্ল্যাট, 33টির ব্যাংক হিসেব ও 25টি কোম্পানির শেয়ার সহ বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে। একইভাবে ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের নরসিংদী, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে হাজার কোটি টাকার সম্পদের ফিরিস্তি জনসম্মুখে এসেছে দুদকের অনুসন্ধানে। দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এত প্রমাণাদির পরও মামলায় না গিয়ে সম্পদের বিবরণী দাখিলে 21 দিনের সময় দিয়েছে দুদক। সংস্থাটির দাবি, আদালতে প্রমাণের ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখতে চান না তারা। এগ্রো যেটা বলা হচ্ছে সেই বিষয়ে এখনো কার্যক্রম চলছে, সময় মতো আমরা অবশ্যই জানিয়ে দিব অনুসন্ধানের পরে। একই দিনে বিপুল পরিমাণের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-এর 2, 27-এর 1 ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-এর 2, 4-এর 3 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইন 5-এর 2 ধারায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে সাদিক এগ্রোর আমদানি করা ব্রাহ্মা জাতের গরুর তালিকা সহ সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসেও চালানো হয়েছে অভিযান। যা আমদানি নিষিদ্ধ এবং উৎপাদন নিষিদ্ধ গরু আমদানি করছিল, আমদানি করার পর কাস্টম কর্তৃক আটক করা হয়। আটক করে গরুগুলো মানে পালনের জন্য সাভার কেন্দ্রীয় গরু প্রজনন খামারে প্রেরণ করা হয়। এই সংক্রান্তে যেগুলো রেকর্ডপত্র কাস্টমসের কাছে ছিল এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি। গত সোমবার সাদিক এগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদী ফার্মে দিনভর অভিযান চালায় সংস্থাটি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, আমরা এবার আপনাদেরকে মাছ মাংসের বাজারের খবর জানাবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বেশ কিছুদিন ধরে কিন্তু মাছ মাংসের বাজারে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আজকে কি অবস্থা দেখছেন আপনি সেখানে? অরিন, যেমনটি বলছিলেন ঠিক তেমনই অবস্থা, অর্থাৎ মাছ এবং মাংসের বাজারে কিন্তু অস্থিরতাই। কারণ আমরা আজকে দেখেছি যে দেশি মুরগি রয়েছে সেটি 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি ঈদের আগে ছিল 350 টাকা। এবং একই সাথে বেড়েছে সোনালী মুরগির দাম। সোনালী মুরগি
300 টাকা বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি যেটি রয়েছে সেটি 160 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে মাছের বাজার বলা যায় আকাশচুম্বী, কারণ হচ্ছে ইলিশের যে দাম সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা দরে, এবং যে অন্যান্য যে মাছ রয়েছে পুকুর এবং ঘেরের মাছ, বিশেষ করে রুই কাতাল মাছের দাম কিন্তু 500 টাকার উপরে, এবং একই সাথে চিংড়ি মাছের দামও কিন্তু বেড়েছে, সেটি প্রকার ভেদে বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা দরে। তবে গরুর মাংসের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে, বেড়েছে খাসির মাংসের দাম। খাসির মাংস কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। এই যখন অবস্থা, এই অবস্থার কারণে যারা ক্রেতা রয়েছেন তারা মাছ মাংস কিনতে এসে অনেকটা হতাশ প্রকাশ করছেন। তারা বলছিলেন যে এই দরদাম কিন্তু একই স্থানে থাকছে না, প্রতিদিনই কোনো না কোনো মাছের দাম বেড়ে চলছে। আমি যদি অরিন এই মুহূর্তে মাছের বাজারে একটু চিত্র দেখাতে চাই, তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে এখনো মাছের বাজার জমে ওঠেনি। অল্প কিছুক্ষণ পরে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়ে কিন্তু এই মাছের বাজার সরগরম হয়ে উঠবে, এবং সাগরে যেহেতু এখন 65 দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, সে কারণে বাজারে ইলিশের সরবরাহ কম রয়েছে। একই সাথে নদীগুলোতেও কিন্তু আমরা জেনেছি যে আসলে এখন ইলিশের যে ভরা মৌসুম চলে, সেই ভরা মৌসুমে কিন্তু পর্যাপ্ত ইলিশ কিন্তু জেলেরা মাছ পাচ্ছেন না, যে কারণে বাজারে সরবরাহ কম। আর এই সরবরাহ কম থাকার কারণে ইলিশের দাম আকাশচুম্বী, এবং যারা ক্রেতা রয়েছেন তারা দাবি তুলেছেন জেলা প্রশাসনের মনিটরিং এর, কারণ জেলা প্রশাসন যদি নিয়মিত মনিটরিং করে সেক্ষেত্রে কিছুটা হলো নাগালের মধ্যে থাকবে মাছ মাংসের দাম। তো এ ছিল আমার কাছে আজকের বাজারের মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে অরিনের কাছে। অরিন। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে মাছ মাংসের বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাংলাদেশ ভারত সম্পর্ককে অন্যদের জন্য মডেল এবং উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনাশকে ত্রিপাঠী তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার অবদানের ভূয়সী প্রশংসা করেন ভারতের নৌবাহিনী প্রধান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে ত্রিপাঠীর এই সফর। 30 জুন 5 দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনাশকে ত্রিপাঠীর নেতৃত্বাধীন 4 সদস্যের প্রতিনিধি দল। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংও। হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার স্থাপন ও 11 দিনের চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে লিভার প্রতিস্থাপনের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিএনপির। বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টে। গেল 23 জুন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। মঙ্গলবার মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হার্টে পেসমেকার স্থাপন শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্যই তাকে বাসায় আনা হয়েছে বলছেন তার ব্যক্তিগত চিকিৎসক। এই অপারেশনকে এটা প্লেস করতে হয় শরীরের ভিতরে, কাজে এটা যে কোনো সময় ইনফেকশনের সম্ভাবনা থাকে, বিশেষ করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, ক্রস ইনফেকশন। কাজে এই অবস্থার মধ্যে ওনাকে যত দ্রুত সম্ভব ওনাকে এমন একটি এনভায়রনমেন্টে নেওয়া যেখানে ইনফেকশনের সম্ভাবনা কম, সেই জন্য এখানে আনা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে বিদেশে লিভার প্রতিস্থাপনের সুযোগ দেয়া হচ্ছে না বলেও দাবি তার। বেগম খালেদা জিয়া আজকে 78 বছরের প্রায় শেষ পর্যায়ে এসছেন। 79 বছর কয়েকদিনের মধ্যে শুরু হবে। সেই সময়েও ওনার সুচিকিৎসা করাতে উনি নিজেও পারছেন না, বিএনপির নেতাকর্মীরাও পারছেন না, আর পরিবারও পারছে না। খালেদা জিয়া শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং একটা ষড়যন্ত্রমূলক বানানো বানোয়াট মিথ্যা মামলায় আজকে উনি
জেলখানায়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস যেন অনিয়ম ও দুর্নীতির আখড়া। অবৈধভাবে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়ায় গাছ বিক্রি সহ নানা অনিয়মই এখানে নিয়মে পরিণত হয়েছে। আর এসব অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত খোদ এই দপ্তরেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। এটি মেহেরপুরের গাংনী উপজেলার বিএডিসি অফিস থেকে বিভিন্ন ফসল ও ফসলের বীজ গোপনে বাইরে নিয়ে যাওয়ার দৃশ্য। এভাবেই এগুলো নিয়ে গিয়ে অবৈধভাবে করা হয় বাইরে বিক্রি। দীর্ঘদিন ধরে ফসল ও বীজ বিক্রি, শ্রমিকদের হাজিরার টাকা আত্মসাৎ, টেন্ডার ছাড়াই গাছ বিক্রি সহ নানা অনিয়মকে নিয়ম বানিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন এই অফিসের কর্মকর্তা কর্মচারীরা, যার মূল হোতা হিসেবে রয়েছেন খোদ এই অফিসেরই যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম। গাংনী বিএডিসি অফিসকে পরিণত করেছেন অনিয়ম ও দুর্নীতির আখড়াখানায়, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা। উনি এখানে আসার পরে বহিরাগত লোক নিয়েছি এই ফার্মে ঢোকাইছে। এই বহিরাগত লোক দিয়ে তাদেরকে দিয়ে যত লুটপাট সবকিছু তাদের মাধ্যম দিয়ে সে করায়। ৫,০০০ লোকের বরাদ্দ আছে, তাতে ১,০০০ লোক দিয়ে কাজ দিলে ৪,০০০ শ্রমিক সব আত্মসাৎ করে ফেলে। আমরা যাতে হাত দিয়ে যাই তো আমরা হাত দিয়ে দেয় না, বলে এটা বড় সাহেব নেবে। আর যাদের সহযোগিতায় যুগ্ম পরিচালক মোরশাদুল ইসলাম গাংনী বিএডিসি অফিসকে দুর্নীতির আখড়াখানা বানিয়েছেন, তারা নাকি এসবের কিছুই জানেন না। রাস্তা দিয়ে অনেক ফসল পানি যায়, ভুট্টা যায়, গম যায়। এখন কোন গাড়ি কখন গেছে সেটা তো আমরা ওই সময় উপস্থিত ছিলাম না, আমি উপস্থিত ছিলাম। এখান থেকে গ্রেডিং হয়, গ্রেডিং করে আমরা মেহেরপুরে পাঠাই এক্সপিসিতে, বাকিটা নন সেল হিসেবে আপনার আমাদের গোডাউন আছে ওখানে চলে যায়। এর বাইরে যে কি হবে এটা তো আমি জানি না। তবে অনিয়মের বিষয়টি স্বীকার করে দাম্ভিকতার সাথে এই যুগ্ম পরিচালক বলছেন, সবাইকে ম্যানেজ করেই চলেন তিনি। ওইভাবেই করতে হয়, ওইভাবে ম্যানেজ, যেটা আপনার ওর ভিতরে মিনিমাইজ করতে হবে, এবং এটা 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 হেড অফিসে জানে। এটা আপনার মিথ্যা বলা হবে যদি আমি বলি যে না আমি করি না। আর বিএডিসির উপপরিচালক বলছেন, গাংনী বিএডিসি অফিসের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তিনিও কিছুই জানেন না। আমি জানি যে আমাকে সভাপতি রাখবে আর কি, কমিটি নিয়ে কমিটি বসে সিদ্ধান্ত নিতে এটা এই করে বিক্রি করবে আর কি। কাগজপত্র সই করতে হবে তখন জানতে পারবো, তারা এগুলো জানতে পারি না। অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের এমন দুর্নীতি ও অনিয়মের কারণেই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষকেরা। তাই দ্রুত এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। ভারত বাংলাদেশ সীমান্তে পুনর্নির্মিত বসন্তপুর নদীবন্দর চালু হওয়া প্রসঙ্গে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বসন্তপুর নদীবন্দর চালু হওয়া নিয়ে কি খবর রয়েছে আপনার কাছে, জানাবেন? অরিন, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি কাকশিয়ালী নদী পাড়ে। এই উপকূলবর্তী মানুষরা অপেক্ষায় আছে যে মাননীয় প্রধানমন্ত্রী এই যে দ্বাদশ সংসদ নির্বাচন তার আগে সরকারে থাকা অবস্থায় খুলনাতে এসে যে জনসভা এবং সেখান থেকে এই যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এই ঐতিহ্যবাহী যে রাজা বসন্ত রায় স্মৃতি বিজড়িত যে বসন্তপুর নৌবন্দর, সেই নৌবন্দরটি উদ্বোধন করেছিলেন। প্রসঙ্গত বলে রাখা দরকার যে এই নদীবন্দর 1965-র যুদ্ধে কিন্তু পাক ভারত যুদ্ধে বন্ধ হয়ে যায়। এটি কিন্তু একটি জমজমাট নৌবন্দর অতীতে ছিল, কিন্তু সেটি আবার পুনরায় চালুর ব্যাপারে দেশ টিভি কয়েক দফা সংবাদও প্রকাশ করে এবং সেটি সরকারের দৃষ্টিগোচর হয় এবং একই সাথে এই বন্দরটি পুনরায় চালুর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন প্রদান করেন এবং সেটি কিন্তু কার্যকরের পথে এগুচ্ছে। আগামীকাল চলে আসবেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। আর এখানকার মানুষের একান্ত দাবি, মাননীয় প্রধানমন্ত্রী যেটি উদ্বোধন করেছেন সেটি দুই দেশের সরকারের সম্মতির ভিত্তিতে দ্রুত এটি কার্যকর হোক এবং চালু করা হোক। আমি এখানে যুক্ত করছি কালীগঞ্জ উপজেলার নাগরিক নেতা এবং একই সাথে কথাসাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।
তিনি জানাচ্ছেন যে তাদের দাবি এবং এই প্রসঙ্গে তাদের যে প্রত্যাশা। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুন্দরবন পরিবেষ্টিত সাতক্ষীরা জেলা আজ আর কোনো দেশের উপেক্ষিত অবহেলিত জেলা নয়। এটি এখন সাতক্ষীরা বাংলাদেশের সম্পদের একটি আগার হিসাবে পরিচিত হয়েছে। কারণ সাতক্ষীরা শুধু আজকের সুন্দরবনের সম্পদ দিয়ে সাতক্ষীরা ঘেরা না, সাতক্ষীরা আজ আম, আজ কুল আর মাছ, নানান ফসলে সমৃদ্ধ একটি অঞ্চলে পরিণত হয়েছে। সেই সাথে আজকে আমাদের যোগ হতে যাচ্ছে মণিকাঞ্চন যোগ, আমরা বলবো যে এই সম্পদের সাথে নতুন করে যুক্ত হতে যাচ্ছে বসন্তপুর নৌবন্দর, যেটি প্রধানমন্ত্রী ইতোমধ্যেই ঘোষণা করেছেন এবং এটি উদ্বোধিত হয়েছে এবং এর কার্যক্রমও মোটামুটিভাবে শুরু হয়েছে। আমরা কালীগঞ্জবাসী, সাতক্ষীরাবাসী এই ঘোষণায় এত প্রাণচাঞ্চল্য আমাদের মধ্যে জেগেছে। আমরা যে শুনছিলাম অরিন, যে এই সেই নদী, যে কাকশিয়ালী নদী, এখান থেকেই কিন্তু এইটি কিন্তু সেই বঙ্গবন্ধু পরিবারের স্মৃতি বিজড়িত। এখান থেকেই কিন্তু সেই মুক্তিযুদ্ধকালীন সময় এখান থেকে ভারতে চলে গিয়েছিলেন, যে কারণে এখানে প্রধানমন্ত্রীর আবেগও এর সাথে জড়িত এবং সে কারণেই এখানকার মানুষের দাবিটিও কিন্তু বেশ প্রস্ফুটিত হচ্ছে এবং এখানকার বাণিজ্য, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, দুই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এই বন্দর অতি দ্রুত কার্যকর করা এবং চালু করার দাবি। কারণ এটি হচ্ছে পর্যটন এলাকা, একই সাথে অর্থনৈতিক এলাকা হিসাবেও এটি পরিগণিত হয়েছে। সে কারণে এখানকার মানুষের একান্ত দাবি যে দ্রুত এটি কার্যকর হোক, যার জন্য কিন্তু আগামীকালই আসছেন নৌ পরিবহন মন্ত্রী। মানুষ প্রত্যাশায় আছে নিশ্চয়ই এটি দ্রুত কার্যকর হবে। এই ছিল সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। পাহাড়ি ঢলের পানিতে রাস্তাঘাট তলিয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফেনী, সুনামগঞ্জ এবং মৌলভীবাজারে। এতে চরম ভোগান্তিতে লাখো মানুষ। এদিকে তিস্তার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বাড়ছে রংপুর ও লালমনিরহাটে। সহকর্মীদের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। গত দুদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী নদী 4টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। এতে ফেনীর উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, পরশুরামের দক্ষিণ শালধর সহ 8টি গ্রাম প্লাবিত হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এই বন্যার পানি আমাদের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, ব্যবসা বাণিজ্য সব আমাদের ইয়ে হয়ে গেছে। 11টা বাজে এখান থেকে ভাঙি, মুহুরী নদীর ভাঙি ব্যাগ, দোকান হাল, ব্যাগ সব মালসা ব্যাগ লই গেছে। বন্যা বহুত ক্ষতিকর, এই পর্যন্ত পানি বারবার উঠে এখানে। আমাদের ভিতরে বাজারে আজকে 40 থেকে 50 বছর ধরে কোনো ক্ষতি হয় নাই। এদিকে এমন বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের কথা ভেবে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় 2 জুলাইয়ের এইচএসসি পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে প্রশাসন। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে আবারও সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর, ছাতক উপজেলা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুরমা নদীর পানি শহরের ষোলঘর পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে জেলা 200টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে 950 মানুষ। জেলায় পানিবন্দী অন্তত লাখো মানুষ। একবার বন্যা হয়ে গেল, আবার এই 3-4 দিন থেকে পানি বাড়তেছে, আবার কমতেছে। আমাদের ফসলি জমি আমরা আবাদ করতে পারতেছি না, পানি বন্দি হয়ে থাকা লাগে। বন্যার ক্ষত না শুকাতেই মৌলভীবাজারে ফের বন্যার আভাস। মঙ্গলবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মনু নদীর পানি 10 সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি 7 সেন্টিমিটার, জুরি নদীর পানি 172 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে তিস্তার ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লালমনিরহাটের বাসিন্দাদের। পানি বাড়ে, এই পানি তো ঘর বাড়ি ভেঙে আমরা থাকতে পারি না, করো আমরা আতঙ্কিত। পানি বাড়লে আমরা ইনকাম সোর্স বন্ধ, সবটা বন্ধ, কর্মকর্তা নাই। রংপুরে তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা 7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে স্থানীয়রা জানায় পানি কমলেও কমেনি দুর্ভোগ। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।